যেটা এইমাত্র একজন শুনলাম, একজন রাজনৈতিক নেতা বললেন যে জয় শ্রীরাম স্লোগান, সেটা এখনকার সময়ের। আমি একটু মনে পড়াচ্ছি, যদিও আমি রাজনীতির লোক নই, সেটা হচ্ছে জয় শ্রীরাম স্লোগানের মূল উদ্গাতা যদি ধরতে হয় তাহলে চৈতন্যদেবকে ধরতে হয়। কারণ চৈতন্যদেব বড় কথা বলছেন, আজকে আপনি জবাব চাইবেন। আমি বলছি, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, চৈতন্যদেব যতবার হরিনামের দল নিয়ে বেরোতেন সেখানে যে হরিনামটা তিনি করতেন, আমি হরিনামটাই বলছি সুরটা বাদ দিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম, পরের লাইনটা হচ্ছে রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম, যে হে রাম তুমি আমাকে রক্ষা করো। এটা ছিল শ্রী চৈতন্যদেবের স্লোগান। আজকে যদি রাম নিয়ে যে আলোচনা হচ্ছে তার জন্য যদি দায়ী করতে হয়, আমি তিনটে লোককে দায়ী করব। একটা হচ্ছে চৈতন্যদেব, যিনি এই রাম ও রাঘব বলেছিলেন, এবং এখন আমরা যে হরে জবাব চাই বাংলার পুরো বিতর্কটা ঘুরিয়ে দিচ্ছেন, বলছেন এই জয় শ্রীরামের দায়ী করবেন আপনি শ্রী চৈতন্যদেব, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ, এই তিনজনকে দায়ী করা উচিত। কেন উচিত? চৈতন্যদেব রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম বলে রাস্তায় রাস্তায় গান গাইতেন, সুতরাং মিছিল এবং স্লোগান রামকে নিয়ে, সেটা চৈতন্যদেবের সৃষ্টি। দ্বিতীয় হচ্ছে বিবেকানন্দ, তিনি বলেছিলেন গোটা দেশে রামের পুজো কর, হনুমানের পুজো কর, দেশের রজগুণের বন্যা বয়ে দে, এটা বিবেকানন্দের অর্ডার। তো সুতরাং এখন যদি বিবেকানন্দের নামে যে বারবার বলা হচ্ছে যে গীতা পাঠ, না, ওটা তো ভীষণ ভুল একটা ব্যাখ্যা। সেটা হচ্ছে গীতা বুঝতে গেলে, আমি যেহেতু এবারে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মূল উদ্যোক্তা, সুতরাং গীতাটাকে আমাদের লক্ষ্য ছিল যে গীতা নিয়ে অনেক ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছিল, গীতাটা মূলত যুবকদের জন্য, দুটো ছেলের কথোপকথন, আজকে সেই প্রসঙ্গ নয়, পরে বলবো। আমরা চেয়েছিলাম গীতাটা যুবকরা হাতে ধরুক, আর ওই গীতা হাতে ধরতে গেলে যে শক্তির প্রয়োজন সেটা ফুটবল খেলা থেকে আসতে পারে। বিবেকানন্দ বলেছিল গীতা হাতে ধরার আগে শরীরটাকে শক্তিশালী করো, শরীর শক্তিশালী হলে তবে তুমি গীতা বুঝবে, কারণ গীতাতেই ইন্দ্রিয় সংযমের কথা আছে। এখন 80 বছর বয়সে যদি বলে ইন্দ্রিয় সংযম করছে, সেটা তো বুঝবে না, সেটা যুবক ছেলের জন্য দরকার, সেই জন্য গীতা, ওটা অন্য প্রসঙ্গ। তৃতীয় হচ্ছে রবীন্দ্রনাথ লিখছেন যে যদি ছোটবেলায় শিশুদেরকে রামায়ণ পড়ানো না হয় তাহলে তার শিক্ষা অসম্পূর্ণ, যার ফলে এবারেও পৌষ মেলার যদি অনুষ্ঠান সূচি দেখেন, শান্তিনিকেতন পৌষ মেলা সদ্য শেষ হয়েছে, সেই অনুষ্ঠান সূচিতে রবীন্দ্রনাথের সময় থেকে এখনো পর্যন্ত প্রধান লোক সংস্কৃতির উৎসব হচ্ছে রামায়ণ গান, যেটা 7ই পৌষ বেলা 12টা থেকে শুরু হয়, 4টায় শেষ হয়। 2023 সালেও এটা 2023 সালে হচ্ছে, মানে 100 বছর ধরে হচ্ছে। তখন কোনো রাজনৈতিক দল ছিল না, কিছু না। সুতরাং পশ্চিম এই অ্যালার্জিটা যে আসছে, মানে আপনি একেবারে অসুস্থ মানসিকতার পরিচয় কিংবা অজ্ঞতার পরিচয়। হয় তারা 1000 বছরের ইতিহাস জানেন না, হয় তারা সাহিত্য জানেন না, ভাস্কর্য বোঝেন না, অথবা এই যে রামের পরম্পরা, চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম তার ভূমিকায় লিখছে যে প্রথমে নমি রাম নব দুর্বা দল শ্যাম, এটা হচ্ছে মুকুন্দরামের মঙ্গল কাব্যের প্রথম লাইন। এইরকম 100 উদাহরণ দিতে পারি যেখানে সমস্ত মঙ্গল কাব্যে, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা জায়গায় রাম বন্দনা আছে। সুতরাং রামকে অস্বীকার করা মানে বাংলার সংস্কৃতির 70 ভাগকে অস্বীকার করা, সুতরাং হতেই পারে না, অসম্ভব, মানে একেবারে অসম্ভব। তাহলে আমাকে বাল্মীকি থেকে রবীন্দ্রনাথ, কালমৃগয়া থেকে বাল্মীকির প্রতিভা, যেখান থেকে রবীন্দ্রনাথ, মধুসূদন দত্ত তিনি যখন লিখছেন ওখান থেকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত, তাহলে সবই অস্বীকার করতে হয়, তাহলে এদের সমস্ত পরম্পরাকে অস্বীকার করতে হয় একদম। এবং তার পাশাপাশি যেটা দিয়ে শুরু করেছিলাম, সেই কাজী নজরুল ইসলামের নবদুর্বা দল শ্যাম জপ নাম শ্রী রঘুপতি রাম, কারোর সমস্যা ছিল না। 1000 বছরের ইতিহাসে বাংলার কারোর সমস্যা ছিল না। সমস্যাটা আসলে কার এবং কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায়দের মনে হচ্ছে যে রামটা আসলে অ্যালার্জির কারণ, তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে। আমি ময়ূখ রঞ্জন ঘোষ জবাব চাই বাংলাতে আবার প্রশ্ন করবো এটাই,